প্রিয় ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস বিষয়ের লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি। এই নমুনা প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন মিস হয় নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো এই ভিডিওটি বেশি বড় না করে শুরু করা যাক। তো দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 7 সপ্তম শ্রেণী, বিষয় ইতিহাস, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। তো দেখো, একের দাগে কী আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের কয়ের দাগে আছে অল রিওলা, বিবরণীটি লিখেছেন, এখানে উত্তর হবে ইবন বতুতা। খয়ের দাগে আছে ইলতুৎমিশ খলিফার থেকে অনুমোদন পান, এখানে উত্তর হবে 1229 খ্রিস্টাব্দে। গয়ের দাগে আছে সুলতান শব্দটির অর্থ কী, এখানে উত্তর হবে কর্তৃত্ব। ঘয়ের দাগে আছে ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, এখানে উত্তর হবে নসরত শাহ। উঁর দাগে আছে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন, এখানে উত্তর হবে মালিক অম্বর। তারপরে দেখো চয়ের দাগে আছে খলজি বিপ্লব ঘটেছিল, উত্তর 1290 খ্রিস্টাব্দে। ছয়ের দাগে আছে কিতাব আল রিহলা, এর রচয়িতা হলেন, এখানে উত্তর হবে ইবন বতুতা। তারপরের দাগের প্রশ্ন আছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, উত্তর 1526 খ্রিস্টাব্দে। ঝয়ের দাগে আছে জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়, এখানে উত্তর হবে অর্জুন। ইঁর দাগে প্রশ্ন আছে দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল, এখানে উত্তর হবে যমুনা নদী। তারপরে দেখো আছে দুয়ের দাগে আছে দুই এক কথায় উত্তর দাও। দুয়ের কয়ের দাগে আছে খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়, উত্তর খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়। খয়ের দাগে আছে বাদশাহ শব্দটি কোন দেশীয় শব্দ, উত্তর বাদশাহ শব্দটি ফারসি শব্দ। তারপর দেখো গয়ের দাগে আছে ঠিক না ভুল লেখো, নগর শব্দটি ফরাসি শব্দ থেকে এসেছে, উত্তর ভুল। ঘয়ের দাগে আছে বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো, ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন, উত্তর ইবন বতুতা। উঁর দাগে আছে শূন্যস্থান পূরণ করো, 1527 খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে রাজপুতদের নেতৃত্ব দেন, উত্তর রানা সংগ্রাম সিং বা রানা সং। চয়ের দাগে আছে আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি, উত্তর আলাউদ্দিন খলজির সেনাপতির নাম ছিল মালিক কাফুর। তারপরে দেখো ছয়ের দাগে আছে ভাস্কো দা গামা কে ছিলেন, উত্তর ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক যিনি ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন। বর্গীর দাগে আছে নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন, উত্তর নিজামুদ্দিন আউলিয়া ছিলেন ভারতে চিশতি সম্প্রদায়ের অন্যতম সাধক। ঝয়ের দাগে আছে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, উত্তর 1576 সালে চিতোরের মহারানা প্রতাপের সঙ্গে সম্রাট আকবরের হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। ইঁর দাগের কী প্রশ্ন আছে রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন, উত্তর বাবর। তারপরে দেখো আছে তিনের দাগে কী আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। কয়ের দাগের প্রশ্ন আছে পাট্টা ও কবুলিয়ত কি, উত্তর পাট্টা একটি অতি পুরনো ভূমি বন্দোবস্তের চুক্তিপত্র। শেরশাহ কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন। পাট্টা ও কবুলিয়তের ভিত্তিতে কৃষকরা জমির মালিকানা ও দখল প্রমাণের সুযোগ পায়। কৃষকগণ তাদের অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারকে কবুলিয়ত নামে দলিল সম্পাদন করে দিত, আর সরকার পক্ষ থেকে জমির উপর জনগণের সত্ত্ব স্বীকার করে নিয়ে পাট্টা দেওয়া হতো। তারপরে দেখো আছে খয়ের দাগে আছে সিজদা ও পাইবস কি, উত্তর সিজদা ও পাইবস ছিল দুটি পারসিক প্রথা। সিজদার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা, আর সুলতানের পদযুগল চুম্বন করাকে বলা হতো পাইবস। এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক। গোয়ের দাগের প্রশ্ন আছে সুলতানি যুগে রাস্তার ধারে সরাইখানা নির্মাণ করা হতো কেন, উত্তর সুলতানি আমলে ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটেছিল। এ সময় রাস্তার ধারে পথিকদের সাহায্যের জন্য নির্মাণ করা হয়েছিল সরাইখানা, এগুলিতে পথিক ও বণিকরা বিশ্রাম নিত। তারপরে দেখো আছে ঘয়ের দাগে কী প্রশ্ন আছে মোগল আমলে মনসবদারদের কিভাবে বেতন দেওয়া হতো, উত্তর মনসবদারদের বেতন দুভাবে দেওয়া হতো।
প্রথম নম্বরে যেসব মনসবদার নগদ বেতন পেতেন তাদের মনসবদার নগদই বলা হতো। 2 নম্বর আছে যারা বেতনের পরিবর্তে জায়গির পেত তাদের জায়গিরদার বলা হতো। তারপরে দেখা আছে উঁয়োর দাগে কী প্রশ্ন আছে, খানুয়ার যুদ্ধ সম্পর্কে কি জানো? উত্তর 1527 খ্রিস্টাব্দে মেবারের অধিপতি রানা সংগ্রাম সিং এবং গোয়ালিয়র অম্বর চাঁদেরি আজমের প্রভৃতি রাজ্যের রাজপুত রাজা ও লোদি বংশীয় ইব্রাহিম লোদির ভ্রাতা মামুদ লোদির মিলিত বাহিনীর সাথে বাবরের খানুয়ার যুদ্ধ হয়। যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের জোটবদ্ধ করতে একে ধর্মের জন্য লড়াই এবং যোদ্ধারা হলো ধর্মযোদ্ধা বা গাজী বলে উৎসাহিত করেন। এই যুদ্ধে রাজপুত জাতির পরাজয়ের ফলে মুঘল শক্তির সম্প্রসারণ ঘটে এবং ভারতে রাজপুত আধিপত্যের আশা চিরতরে অবলুপ্ত হয়ে যায়। তারপরে তো আছে চারের দাগে কি আছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4-এর কয়ের প্রশ্ন আছে দাক্ষিণাত্য খত কি? উত্তর 17 শতকে অরঙ্গজেবের সময় মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। অরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে অনেক বেশি রাজস্ব সেখান থেকে আদায় করা যাবে এবং মারাঠাদেরও দমন করা সহজ হবে, কিন্তু তিনি যা ভেবেছিলেন তা হয়নি। বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হয় এবং মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হয়। দাক্ষিণাত্য যুদ্ধে মুঘলদের এই ক্ষত আর সারেনি। 25 বছর ধরে যুদ্ধ করে শেষে দাক্ষিণাত্যে 1707 খ্রিস্টাব্দে অরঙ্গজেব মারা যান। এই ক্ষয়ক্ষতিকেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়েছে। তারপর দেখা আছে ক্ষয়ের দাগে কী আছে, টিকা লেখো মনসবদারি প্রথা। উত্তর আকবরের শাসন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন ছিল মনসবদারি ব্যবস্থা। তার শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে মনসব বলা হতো আর সেই পদাধিকারীদের বলা হতো মনসবদার। এদের কাজ ছিল বাদশাহের জন্য সৈন্য প্রস্তুত রাখা, সৈন্যদের দেখাশোনা করা এবং যুদ্ধের সময় সৈন্য যোগান দেওয়া। পদানুসারে মনসবদারদের বিভিন্ন স্তর ছিল। সবচেয়ে উপরের স্তরে থাকতেন রাজ পরিবারের সদস্যরা। উচ্চপদস্থ মনসবদারদের বলা হতো আমির। মনসবদারদের নিয়োগ করতেন বাদশাহ স্বয়ং এবং তাদের পদোন্নতিও তার উপরেই নির্ভর করত। মনসবদারি ব্যবস্থা বংশাক্রমিক ছিল না। তারপর কাছে গোয়ের প্রশ্ন কি আছে, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? উত্তর প্রথমত কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে সহজে দমন করা যাবে, দ্বিতীয়ত কিভাবে মধ্য এশিয়ার এক দুর্ধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবেলা করা যাবে, তৃতীয়ত কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে ইলতুৎমিশের মৃত্যুর পর তার উত্তরাধিকারী সহজেই কোনো গোলমাল ছাড়া সিংহাসনে বসতে পারে। এগুলি সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান সমস্যা। তারপরে দেখা আছে ঘয়ের দাগে টিকা লেখো 12 ভূঁইয়া। উত্তর আকবরের পুত্র জাহাঙ্গীরের সময় বাংলার স্থানীয় জমিদার ও আফগানরা বারবার মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এই বিদ্রোহীরা একসঙ্গে 12 ভূঁইয়া নামে পরিচিত ছিলেন। এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান ছিলেন উল্লেখযোগ্য। জাহাঙ্গীর শেষ পর্যন্ত বিদ্রোহী 12 ভূঁইয়াদের নিজস্ব নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। তারপর দেখা আছে 9 নম্বর প্রশ্ন, সুলহ ই কুল কি বা দিন ই ইলাহি কি? উত্তর সুলহ ই কুল কথার অর্থ হলো সকল ধর্মের প্রতি সম্ভাবনাপন্ন শ্রদ্ধা এবং সহনশীলতা। বাস্তববাদী আকবরের বুঝেছিলেন যে ভারতের মতো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম ধর্মাবলম্বী মুঘলদের পক্ষে একক শক্তিকে সাম্রাজ্য পরিচালনা সম্ভব নয়। তাই উদার ধর্মনীতির মুখোশে আকবর সংখ্যাগুরু হিন্দুদের আনুগত্য লাভ করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করতে চেয়েছিলেন। কিন্তু আকবরের ধর্মনীতি নিছক রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ছিল না। রাষ্ট্র পরিচালনার জন্য তিনি সমস্ত প্রতিদ্বন্দ্বী জাতি ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিলেন। সকলের প্রতি সহনশীল ও শান্তির এই পথই হলো সুলহ ই কুল। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দিন ই ইলাহি। তারপরে দেখা আছে 5-এর দাগে কী আছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এই 2টি প্রশ্নের উত্তর তোমাদের দেওয়া নাই, তাই তোমরা এই 2টি প্রশ্নের উত্তর তোমরা নিজে থেকেই করবে। তো দেখো 5-এর কয়ের প্রশ্ন আছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো। আর ক্ষয়ের দাগের প্রশ্ন আছে মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। তো এ ছিল ক্লাস 7 অর্থাৎ 7ম শ্রেণীর ইতিহাস বিষয়ের বাছাই করা নমুনা প্রশ্নপত্র বা লাস্ট মিনিট সাজেশন।
তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে, এবং যারা যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন।